আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ক্লাসটি নেওয়া হবে লাইসোসোমের উপরে। সো লাইসোসোম খুবই গুরুত্বপূর্ণ একটি কোষীয় অঙ্গাণু, তো সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো প্রথমে লাইসোসোমের সংজ্ঞা। আমরা এখানে একটি কোষের ছবি দেখতে পাচ্ছি। এইটা হলো একটা লাইসোসোম। তো এই লাইসোসোমের আমরা সংজ্ঞা দেবো। তো লাইসোসোম হলো কি, যে সাইটোপ্লাজমস্থ একটি অঙ্গাণু, অর্থাৎ এই যে কোষের এই পুরো অংশ, এটা হলো সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মাঝখানে এটি একটি অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে কি থেকে হাইড্রোলাইটিক এনজাইম বিদ্যমান থাকে। তো এই যে লাইসোসোম আছে, সেই লাইসোসোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম আছে। তো ওইটার উপর ভিত্তি করে বলা হয়েছে হাইড্রোলাইটিক এনজাইম যেখানে থাকে, তো সেই অঙ্গাণুটাকে বলা হয় লাইসোসোম বলা হয়। সো হাইড্রোলাইটিক এনজাইমটা কি? সো আমরা যদি শব্দটাকে দেখি, হাইড্রো আর হচ্ছে লাইটিক। সো হাইড্রো মানে পানি, আর লাইটিক বলতে এখানে ভাঙন এই ধরনের কোনো কথা বলা হয়েছে। মূলত হাইড্রোলাইটিক অর্থ হলো যে পানির উপস্থিতিতে যদি কোনো বস্তুকে ভাঙা হয়, তাহলে সেটাকে বলা হয় কি হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়। অর্থাৎ যে সকল এনজাইম পানির উপস্থিতিতে কোনো বস্তুকে ভাঙতে পারে, তখন তাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। তো লাইসোসোমের সংখ্যাটা আরও একবার বলি। সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম বিদ্যমান থাকে, সেই অঙ্গাণুকে বলা হয় কি লাইসোসোম। সো গ্রিক শব্দ লাইসো অর্থ হজমকারী এবং সোমা অর্থ বস্তু। আবার বলছি, গ্রিক শব্দ লাইসো অর্থ হজমকারী এবং সোমা অর্থ বস্তু। লাইসোসোমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এটি মাত্র একটি ঝিল্লি দ্বারা, এক স্তরী ঝিল্লি দ্বারা কি থেকে আবৃত থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু দ্বিস্তরী হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে কিছু আছে কোষীয় অঙ্গাণু স্তরবিহীন, যেমন কোনো স্তরই নেই, কোনো আবরণই নেই, আবরণের স্তর নেই, যেমন রাইবোজোমের কোনো আবরণের স্তর নেই। কিন্তু লাইসোসোমের কী আছে, এক স্তরী ঝিল্লি দ্বারা তারা আবৃত থাকে। ওকে, এবার সেই এই যে লাইসোসোম, সেটা নামকরণ করেছেন 1955 সালে একজন বিজ্ঞানী, নাম ক্রিশ্চিয়ান দা ডুবে। তাহলে 1955 সালে ক্রিশ্চিয়ান দা ডুবে লাইসোসোমের নামকরণ করেন। সো লাইসোসোমের আসলে উৎপত্তি কোন জায়গা থেকে, সেটা নিয়ে আমরা চলে যাই পরবর্তী কথায়। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কোথায় 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 হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইখানে আমরা দেখছি গোলজি বডি, এই লাল লাল অংশটা, সো গোলজি বডি। তো আসলে মূলত এই লাইসোসোমগুলো তৈরি হয় হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, পরবর্তীতে গোলজি বডি কর্তৃক এটা প্যাকেজকৃত হয়। আসলে বিষয়টা হচ্ছে যে এটা দিয়ে পাস হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তৈরি হয়, তারপর লাইসোসোম গোলজি অ্যাপারেটার দিয়ে পাস হয়। এটাকে অনেক সময় প্যাকেজকৃত বলা হয় আর কি। সো এটা উৎপত্তি তাহলে আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং গোলজি বডি কর্তৃক প্যাকেজকৃত। এবার চলে যাই আমরা বিস্তৃতি কোথায় থাকে, লাইসোসোম কোথায় থাকে। সবচেয়ে বেশি থাকে হলো শ্বেত রক্তকণিকায়। শ্বেত রক্তকণিকায় সবচেয়ে বেশি পরিমাণে লাইসোসোম বিদ্যমান থাকে। সকল প্রাণীকোষেই লাইসোসোম থাকে, তবে বিশেষ করে বৃক্ক কোষ, তারপর অন্ত্রের আবরণ কোষে লাইসোসোম অনেক বেশি থাকে আর কি। তবে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো যে আরবিসিতে লাইসোসোম থাকে না, অর্থাৎ রেড ব্লাড কর্পাসলে কোনো লাইসোসোম বিদ্যমান থাকে না। ওকে, সো এবার চলে যাই ভৌত গঠন নিয়ে আমরা কথা বলবো। ভৌত গঠন, সো এটা মূলত দেখতে অনেকটা বৃত্তাকার বা গোলাকার
একটি অঙ্গাণু। এটির ব্যাস 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার হয় এবং এটি আমরা আগেই বলেছি এটি হলো একস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। অবশ্যই রাসায়নিক গঠনে মূলত লাইসোসোম এই যে আবরণটা সেটা লিপোপ্রোটিন নির্মিত, অর্থাৎ লিপিডোপ্রোটিন নির্মিত আবরণী ঝিল্লি দ্বারা সে আবৃত থাকে এবং এই লাইসোসোমের মধ্যে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, সকলেই এটা নোট করে রাখবে যে লাইসোসোমের মধ্যে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকতে পারে। এছাড়া অন্যান্য উপাদান থাকতে পারে। তো এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি ভিডিওটা সংক্ষিপ্তভাবে বলতে চাই, এই জন্য অন্যগুলো বলতে চাচ্ছি না। তাহলে লাইসোসোমে হলো 40 থেকে 50 ধরনের এনজাইম বিদ্যমান থাকে। সো এবার সেই লাইসোসোমের কাজ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। লাইসোসোমের কাজ অংশ থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। সো প্রথমে বলে রাখি, লাইসোসোম খুবই অ্যাক্টিভ থাকতে পারবে কোন পরিবেশে, যদি অম্লীয় পরিবেশ বিরাজ করে কোষে, তখন সে হলো সবচেয়ে ভালো কাজ করতে পারে। সো তাদের প্রথম যে গুরুত্বপূর্ণ কাজ তারা সংগঠিত করে সেটা হলো যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু বপন করে, অর্থাৎ বাইরে থেকে যদি কোষের বাইরে থেকে কোনো জীবাণু যদি কোষের ভিতরে প্রবেশ করে তাহলে সেটাকে সে এই লাইসোসোম করতে কী হবে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সেই জীবাণুকে ধ্বংস করা হবে আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আর কি। এছাড়া আরও কী গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেটা হলো যে লাইসোসোম কিন্তু অন্তঃকোষীয় পরিপাক করে থাকে, অর্থাৎ কোষের মধ্যে যদি কোনো পরিপাকের প্রয়োজন হয় তাহলে সেই পরিপাকের কাজটা লাইসোসোম করে দেয়, কারণ আমরা জানি লাইসোসোমের মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে, তো সেই এনজাইমের দ্বারা এই পরিপাকগুলো তারা করতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। দুটো শব্দ এখানে আমরা ইউজ করব, সেটা হলো যে একটা হলো যে অটোফেগি আর হলো অটোলাইসিস। এই দুটা জিনিস আমরা লাইসোসোমের ক্ষেত্রে আমরা ব্যবহৃত হবে। সো প্রথমে আসি অটোফেগি বা স্বগ্রাসটা। সো বলেছে যে যখন খাদ্যের তীব্র অভাব দেখা দেয় তখন এই লাইসোসোমের এই প্রাচীরটা ফেটে যায়। প্রাচীর ফেটে এনজাইমগুলো লাইসোসোম থেকে বের হয়ে আসে। সো লাইসোসোম থেকে যখন এনজাইম বের হয়ে আসার পরে যে কোনো কোষীয় অঙ্গাণুকে পেলে কিন্তু সে কী করতে পারে, ধ্বংস করে ফেলতে পারে বা নষ্ট করে ফেলতে পারে। সো তাহলে দেখা যাচ্ছে যে এই লাইসোসোম থেকে এনজাইম বের হওয়ার কারণে কোষের নিজেরই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু যেখানে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, তো সেটাকে সে ধ্বংস করে ফেললো। সো এই ধরনের কার্যক্রম যদি সে করে তখন এই কাজকে বলা হবে কি, স্বগ্রাস বা অটোফ্যাগি। ওকে, এবার আসি যে অটোলাইসিসটা কি। সো আমরা দেখতে পেলাম যে লাইসোসোমের প্রাচীর ফেটে যদি কোনো এনজাইম বের হয়ে যদি কোনো কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করে, গ্রাস করে ফেলে, তখন সেটাকে বলে অটোফ্যাগি বলি বা স্বগ্রাস বলি। কিন্তু এইভাবে যদি লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে সম্পূর্ণ কোষটাকেই সে কী করতে পারে, একদম ভ্যানিশ করে দিতে পারে, পুরো একেবারে ধ্বংস করে দিতে পারে। সো এরকম যদি কাজ করে তখন সেইটাকে বলা হয় অটোলাইসিস। তাহলে দুটোর মধ্যে কিন্তু স্পষ্টত একটা পার্থক্য রয়েছে, সেটা হলো যে অটোফ্যাগি এবং অটোলাইসিস। অটোফ্যাগি কখন হবে, যখন কোনো একটা কোষীয় অঙ্গাণুকে সে ধ্বংস করবে তখন সেটা হবে কি, অটোফ্যাগি বা স্বগ্রাস। আর যখন সম্পূর্ণ কোষটাকেই একদম গ্রাস করে ফেলবে বা ধ্বংস করে ফেলবে তখন সেটাকে বলবো হলো অটোলাইসিস। আর যেহেতু এই থলিকা, অর্থাৎ এই যে লাইসোসোম, এইটা দিয়ে এই কোষটা নিজেই কী হয়, ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেকটা ধরতে পারি যে এইটা দেখে একটা ঘর ধরি, কোনো মানুষের বাড়ি, সেই বাড়ির মধ্যে দেখা গেলো কি একটা বিস্ফোরক কোনো পদার্থ রয়ে গেছে, তো সেইটা এক্সপ্লোশন হওয়ার কারণে দেখা গেলো পুরো ঘরটাই কী হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই, যে এই লাইসোসোমের ভিতরে যে আমরা দেখলাম যে অনেক ধরনের এনজাইম থাকে, 40 থেকে 50 ধরনের এনজাইম। সো এই এনজাইমগুলো যখন বের হয়ে আসে এবং পুরো কোষটাকেই সে অনেক সময় কী করে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে, অটোলাইসিস পদ্ধতিতে একদম ধ্বংস করে দেয়। সো এই যে ধ্বংস করে দেয়, এটা কিন্তু ওই বিস্ফোরকের মতোই কিন্তু অনেকটা কাজ করে। এই জন্য এই থলিকাটিকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ বলা হয় থাকে।
সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক সময় 2 মার্কের প্রশ্ন এসে থাকে তোমাদের, যে কোষের আত্মঘাতী থলিকা কোনটি, বা কোষের আত্মঘাতী থলিকা বলতে কী বোঝো। তো এই হলো ব্যাপার। তো তাহলে আমরা কি সংক্ষেপে যদি একটা হাইলাইট করি পুরো লাইসোসোম নিয়ে, তাহলে আমরা বলতে পারি লাইসোসোমের প্রথমে সংজ্ঞা দেবো যে কোষস্থ সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম অবস্থান করে সেই অঙ্গাণুকে বলা হয় লাইসোসোম। লাইসো গ্রিক শব্দ লাইসো অর্থ হজমকারী এবং সোমা শব্দ হলো বস্তু। আর আমরা জানি লাইসোসোম এক স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। লাইসোসোম আবিষ্কার করছেন কে, লাইসোসোম নামকরণ করেছে কি ক্রিশ্চিয়ান দ্য ডুবে 1950 সালে এটি নামকরণ করেছে। এটি উৎপত্তি হয় কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয় এবং গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। এবং এসব বিস্তৃতি কোথায় সবচেয়ে বেশি থাকে হলো শ্বেত রক্তকণিকায়। আমরা জানি শ্বেত রক্তকণিকায় যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি জীবনে ভক্ষণ করে তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু তার, সো ওরা কিন্তু এই কাজটা করতে সাহায্য করে। তাহলে শ্বেত রক্তকণিকায় লাইসোসোম সবচেয়ে বেশি থাকে। এছাড়াও তারা বৃক্কের কোষে থাকতে পারে, অন্ত্রের আবরণী কোষে থাকতে পারে, কিন্তু একটা জায়গায় থাকে না, সেটা কি লোহিত রক্তকণিকা বা আরবিসিতে তারা কিন্তু উপস্থিত থাকে না। আচ্ছা, তারপর আমরা ভৌত গঠনে বললাম যে এটা অনেকটা গোলাকার বা বৃত্তাকার, এটার ব্যাস 2 থেকে 8 মাইক্রোমিটার, এবং আমরা বললাম যে এটি হলো এক স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবদ্ধ থাকে। রাসায়নিক গঠনে কী বললাম যে এইটার আবরণটা লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। সো কাজ এসে বললাম যে এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি জীবনে ভক্ষণ করতে পারে। এছাড়া আরও কী করতে পারে, যে কোষের অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। তারপরে তারা স্বগ্রাস বা অটোফ্যাগি করতে পারে, অর্থাৎ তারা এই লাইসোসোম থেকে কোনো এনজাইম বের হয়ে যদি কোনো কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করে তখন সেটাকে বলে স্বগ্রাস বা অটোফ্যাগি। আর লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে যদি পুরো কোষটাকেই কী করে ধ্বংস করে ফেলে তখন সেটাকে বলে অটোলাইসিস। আর যেহেতু এই থলিকার মাধ্যমে, অর্থাৎ লাইসোসোম নামক এই যে থলিকাটা এই ধরনের অ্যাক্টিভিটি তারা করে, অর্থাৎ পুরো কোষটাকেই তারা ধ্বংস করে ফেলে, এই জন্য এই থলিকাটা বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই রাখছি। ডিএনএ ক্লাসরুমের পক্ষ থেকে আবার সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।